জানিস, কতদিন হয়ে গেল তোকে আর আগের রূপে দেখতে পাই না। মাঝে মাঝে নিজের কিসমতের উপর থুতু ফেলতে ইচ্ছে করে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে ফেলি। কারণ সেদিন তোর বড় ধরনের ক্ষতি হতে পারতো, কিন্তু আল্লাহ তোর রক্ষা করেছেন। তুই বেঁচে ফিরেছিস আমার কাছে। আমার আর কিছুর দরকার নেই, শুধু তুই আমার চোখের সামনে থাকলেই হলো। পঙ্গুত্ব জীবনের চেয়ে সেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত বড্ড ভালো হতো আবির। এই যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার গায়ে হাত দিস, জানিস আমার নিজেকে কীট মনে হয়। অথই, কি বলছিস তুই এসব? আমার স্পর্শ তোর ভালো লাগে না বিধায় তো আজ আমাদের বিয়ে হলো, আর মরে যাওয়ার কথা বারবার বলিস কেন? পা হারিয়ে ফেলেছি আমার, বাবা মা নেই, প্রহরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই। পঙ্গুত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে যে এখন আমার তোকে স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে। আমার শরীরটাকে পাওয়ার জন্যই তো তুই এত বড় ষড়যন্ত্র করেছিস। আমি যদি পারতাম তোকে নিজ হাতে খুন করে ফেলতাম আবির। অথয়ের কথায় ভীষণ কষ্ট পেল আবির। অথয়কে দেয়া কষ্টগুলোকে ধীরে ধীরে উপলব্ধি করছে আবির, কিন্তু এখন যে আর কিছুই করার নেই। আবির দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানির পকেট থেকে পিস্তল বের করে অথয়ের হাতে দিয়ে বলল, শরীর ছুঁতে পারার চেয়ে মন ছুঁয়ে দেখা বড্ড কঠিন জিনিস রে অথই। অথচ কিছু বছর আগেও আমেরিকার পার্টি ক্লাবের অনেক টপ প্রস্টিটিউটের সঙ্গে আমার ইন্টিমেট হয়েছে। কিন্তু দেখ, তোকে ভালোবাসার পর থেকে আমি তোর শরীর চাইনি, কেবল তোকেই চেয়েছি। তোর মন চাওয়ার মতো স্পর্ধা আমার নেই। তোর মন না হয় না চাইতে পারি, কিন্তু তোকে আজ স্ত্রী হিসেবে পেলাম, এটাই বা কম কিসের? হোক না তুই আমার দুদিনের বউ, তবুও তো তুই আমার বউ হলি, একান্তই আমার হলি। কথাগুলো বলেই আবির অশ্রুসিক্ত চোখ নিয়ে অথয়ের হাতের পিঠে চুমু খেল। অথই আবিরের কাছ থেকে হাত সরিয়ে হুইল চেয়ার চালিয়ে চলে গেল জানালার সামনে। আবির তাকিয়ে রইল অথইয়ের দিকে, কারণ আর কয়েকটা দিন এরপর তার এত সাধের মানুষটাকে যে ছেড়ে যেতে হবে বহু দূরে। অর্কিড ফুল দিয়ে সাজানো পুরো ঘরটাই আলাদা এক আভা ছড়াচ্ছে। মোমবাতির আলোয় মিশে যেন এক অনন্য ভুবন। বিছানায় বউ সেজে বসে আছে অথই। না চাইতেও আজ অপেক্ষা করতে হচ্ছে। এই ফুলের বাসরে যদি প্রহর থাকতো, কত স্বপ্ন ছিল দুজনের, কিন্তু আজ সব শুধু মনের কল্পনা। খুব বেশি অপেক্ষায় রাখলাম তোকে, সরি। রুমের মধ্য প্রবেশ করে দরজা লাগাতে লাগাতেই কথাটি বলল আবির। অথই কথাগুলো শুনেও না শোনার ভান ধরল। আবির অথয়ের দিকে এগিয়ে যায়, অথয়ের পাশে গিয়ে বসল। অথই শক্ত হয়ে বসে রইল, কারণ চাইলেই যে আজ পালিয়ে যেতে পারবে না। কেন বিধাতা ওর এত পরীক্ষা নিচ্ছে? প্রথমে বাবা মাকে, তারপর প্রহরকে। স্বইচ্ছায় মৃত্যু বেছে নিল, কিন্তু মৃত্যু যেন ওর উপর উপহাস করল। মৃত্যুকে আলিঙ্গন করতে পারেনি ঠিকই, তবে সেদিন পঙ্গুত্বকে গ্রহণ করতে হয়েছিল। এই 2টা বছরে হয়তো তুই বুঝে গেছিস মানুষটি আমি সুবিধার নই। শহরের যত বড় বড় মাদকদ্রব্যের কারখানা সবই আমার। খুন করা আমার বাহাতের খেলা। আমি কখনোই বাংলাদেশে স্থায়ী ছিলাম না, কিন্তু একবার ঢাকায় যাওয়ার পর পথে তোকে দেখেছিলাম। সেই দেখাই যেন আমার কাল হয়েছিল। আমেরিকায় ফিরে আসার পর কেমন শূন্যতা ভর করেছিল আমার উপর। শূন্যতা যে কেন অনুভব করেছিলাম কারণটা বুঝতে আমার 5 দিন লেগেছিল। প্রথমে নিছক মনের ভ্রম ছাড়াই কিছুই ভাবিনি, কিন্তু দিন যতই গড়িয়ে যাচ্ছিল আমি ততটাই বেসামাল হয়ে যাচ্ছিলাম। দিক বিদিক শূন্য এই মানুষ আমি সামান্য তোর মাঝে নিজেকে ধারণ করার অদম্য বাসনাকে পূরণ করার জন্য বাংলাদেশে আবারও ফিরে গেলাম, তবে বড় ভাই মেসবাহ হিসেবে নয়, সহজ সরল আবির সেজে। তোর ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম তোর ভিতরে ফ্রি মিসকিং এর ভূত আছে। তাই আমিও সাহস দেখিয়ে তোর কাছ থেকে বন্ধুত্ব ছিনিয়ে আনলাম। বিশ্বাস কর, তোর ভালোবাসায় আমার প্রতিনিয়ত জর্জরিত হচ্ছিলাম। এরই মাঝে সবকিছু আমার প্ল্যান মোতাবেক চলছিল, কিন্তু তোর আমার মাঝে প্রহর মির্জা চলে এলো। খবর জানলাম তুই নাকি প্রহরের বাল্যকালের বউ। জানিস সেদিন আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো সারাদিন কেঁদেছিলাম আমি। তুই যদি কষ্ট পাস, তবে তোর কষ্ট ভাগ করে নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমার তো কেউ নেই অথই।
সেদিন আমি নিজেই নিজের অনুভূতির সঙ্গে লড়াই করেছিলাম। তারপর দেখ, আজ আমার সকল বাসনা পূরণ হয়ে গেছে। আমার এই বিশাল বাড়িতে, আমার রুমে, আমার হৃদয়ের কাছে তুই বউ সেজে বসে আছিস। কথাগুলো বলতে বলতেই আবির অথৈর গলায় মুখ গুজে দেয়। অথৈ চোখ বন্ধ করে ফেলল। আবিরের স্পর্শ যে মৃত্যুর যন্ত্রণা সম অনুভূতি দিচ্ছে। না, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে। হুট করে আবিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অথৈ। আকস্মিক অথৈর আচরণ দেখে আবির অবাক হয়ে গেল। অথৈকে বুক থেকে সরিয়ে এনে ওর গালে হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো বাবুই পাখি? হ্যাঁ, আমি ঠিক। কিন্তু ভেবে দেখলাম তোকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাই। খুশিতে আত্মহারা আবির অথৈকে জড়িয়ে ধরতে গেলেই আবিরের হুট করে চেহারার আকৃতি বদলে যায়। অবিশ্বাস্য চোখে তাকালো অথৈর দিকে। অথৈ মুচকি হেসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম আবির? আবির যেন বিশ্বাসই করতে পারছে না। অথৈ কি করে পারলো? এই যে দেখ, তোর গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? আমার বাবা মায়েরও ঠিক একই কষ্ট হয়েছে। চাইলেই তোর মাথাটা একেবারে তোর শরীর থেকে আলাদা করে ফেলতে পারি, কিন্তু করছি না। কেন জানিস? মৃত্যুর আগে আরও একবার আমাকে মন খুলে দেখে নে, তোর জীবন ধ্বংসের কারিগরকে আর একবার দেখে নে। আবির ধপাস করে খাট থেকে মেঝেতে পড়ে যায়। আবিরের এই পরিস্থিতি দেখে যেন অথৈকে আনন্দিত দেখাচ্ছিল। আবির এখন অথৈর দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো যেন হাজারো প্রশ্নের উত্তর চাইছে। চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে আসছে। হুট করে ওর মনে হলো অথৈ ওর দিকে এগিয়ে আসছে, তাও পায়ে হেঁটে। কিন্তু এ কি করে সম্ভব? অথৈ তো। কি ঝাটকা লেগেছে তো? আমাকে হাঁটতে দেখে নিশ্চয়ই ভীষণ আনন্দ হচ্ছে, তাই না? বল আবির, না হেঁটে উপায় আছে বল? তুই কত ডক্টরের কাছে নিলি, সুস্থতা নিশ্চয়ই প্রাপ্য আমার। গত 1 মাস আগেই নিজ পায়ে হাঁটতে শিখেছি আমি। ভাবলাম তোকে যেহেতু আমি এত বড় সারপ্রাইজ দিব, তাহলে এই সারপ্রাইজটা তোলা থাক। কেমন লাগলো সারপ্রাইজ? আবির কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। হাত বাড়িয়ে অথৈকে স্পর্শ করতে গেলেই অথৈ উঠে দাঁড়ায়। তারপর আবিরের বাড়িয়ে দেয়া ওই হাতে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, তোর মতো একটা নিকৃষ্ট কীট কখনোই মানুষের ভালোবাসা পাবার যোগ্য না। তোদের স্থান হচ্ছে নর্দমার পাশে। অথৈর দিকে তাকিয়ে থাকা অবস্থায় আবিরের মৃত্যু হয়। অথৈ গিয়ে ফুলে সাজানো খাটের উপর বসল, কারণ নাটক মাত্র শুরু হয়েছে, আরও অনেক অভিনয় বাকি আছে। সকাল হতেই পুলিশ হাজির। আবিরের লাশ নিয়ে যাওয়া হয় আর অথৈকে পুলিশের হেফাজতে। কারণ পুলিশের ধারণা আবিরের হত্যাকারী অথৈ, কিন্তু বাড়ির সকল মেয়েদের সাক্ষীর উপর নির্ভর করে অথৈ মুক্তি পায়। পায়ে চলতে পারে না এমন একটা মানুষ কি করে একটা সুস্থ সবল মানুষের গলায় ছুরি চালাতে পারবে? এইদিকে অথৈ ওর বাবা মায়ের কবরস্থানে এসেছে। জানো, তোমাদের দেখার জন্য আমি কতটা ছটফট করেছি। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি। অথৈ ওর বাবা মায়ের কবরস্থান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। এমন সময় ওর পাশে এসে একজন দাঁড়ালো। অথৈ তাকিয়ে দেখল প্রহর এসেছে। অথৈ কাঁদতে কাঁদতে প্রহরের বুকে মাথা রেখে বলল, এমনটা কি হবার কথা ছিল? আমার পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল। প্রহর অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। অথৈ শান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। কিছু সময় পর অথৈ শান্ত হয়। প্রহর ওর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর প্রহর অথৈয়ের হাত ধরে প্রবেশ করলো। নাজিফা রান্নাঘর থেকে ছেলে এবং ছেলের বউয়ের এক ঝলক দেখে দৌড়ে বেরিয়ে এলেন। অথৈয়ের সামনে গিয়ে প্রহরের হাত থেকে অথৈয়ের হাত ছাড়িয়ে সোফাতে নিয়ে বসল অথৈকে। প্রহর মুচকি হেসে অথৈয়ের অপোজিট সোফায় গিয়ে বসল। অথৈ, কই গিয়েছিলি মা? আব্বু আম্মুর সাথে দেখা করতে।
এই শরীর নিয়ে কোথাও যায় মানুষ? যদি তোর কিছু হয়ে যেত? কিছু হবে না আম্মি। জীবনের সবচেয়ে কঠিনতম লড়াই আমি একাই লড়েছি। এটা তো সামান্য মাত্র। কথাগুলো বলেই ওর পেটে হাত রাখলো। ওর ভেতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। নাজিফা অথয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রহর উঠে অথয়ের পাশে এসে বসল। অথয়ের হাত শক্ত করে চেপে ধরে বলল। তারপর অথয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আবারও ধন্যবাদ অথই আমার জীবনে ফিরে আসার জন্য। তুমি তো জানো না আমি তোমাকে না পেয়ে কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম। ডিভোর্স লেটার, তোমার চিঠি পড়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তারপর একদিন আমার ভ্রম ভাঙলো। একজন আগন্তুক এসে আমার ভ্রম ভাঙালেন। তার বদৌলতে আমি তোমাকে খুঁজে পেয়েছি। নয়তো আমেরিকার মতো এত বড় একটা রাজ্যে তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো? কথাগুলো শেষ করে অথয়ের হাতের পিঠে চুমু খেল প্রহর। অথই চোখ বন্ধ করে এই স্পর্শকে গ্রহণ করল। এই তো সেই পবিত্রতা যা কেবল প্রহরের কাছেই আছে। প্রহর অথয়ের কাঁধে মাথা রাখল। অথই প্রহরের হাত শক্ত করে ধরে রাখল। প্রহর অথয়ের চোখের দিকে তাকালে অথই বলল, সেই আগন্তুকের পরিচয়? বলতে মানা, কিন্তু সে তোমার এবং আমার শুভাকাঙ্ক্ষী। রাত 12টা বাজে। অথই একটা স্বপ্ন দেখল। কথাগুলো বলতে বলতে অট্ট হাসিতে ফেটে পড়ল আবির। এদিকে অথই ঘুমের ঘোর থেকে জেগে উঠল। ওর পুরো শরীর ঘেমে চপচপ করছে। পাশের বালিশে চোখ রাখতেই দেখল প্রহর ঘুমিয়ে আছে। ব্যাস, এবার মনে শান্তি পেল অথই। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল। অথয়ের আর ঘুম আসবে না এখন। তাই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে বারান্দায় চলে গেল। দূর আকাশের শুক তারার দিকে তাকিয়ে